গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করার পরে একটা ভালো ব্যাপার যেটা আমি দেখলাম সেটা হচ্ছে যে এই দল নিয়ে ফালতু বিতর্ক কম হচ্ছে। মোটামুটি সবাই বলতেছেন যে এটা আসলে খুব কাছাকাছি দল, যেটা আসলে বেস্ট অ্যাভেলেবেল দল হওয়া উচিত আমাদের, সেটার খুব কাছাকাছি দল। এই কাছাকাছি দল বলাটা মানে হচ্ছে নির্বাচক কমিটিকে একটা সম্মান দেওয়া, যে তারা আসলে প্রপার জাজমেন্টটা করতে পারছেন। লিপু ভাই যখন প্রধান নির্বাচক হয়ে প্রথম প্রেস কনফারেন্স করেন, তখন লিপু ভাই বলছিলেন যে আপনারা যদি কাউকে মনে করেন টিমে আমরা ভুল নিচ্ছি, তার বিকল্পটা দেখাবেন। আমি সেই জায়গা থেকে একটু আজকের কন্টেন্টে আলোচনা করতে চাই। আমি বরং উল্টোটা করব। আমি এই দলে যে তিনজন কোন তিনজনকে ভুল নেওয়া আছে সেটা নিয়ে বেশি কথা বলতে চাই না। আমি বরং বলতে চাই যে এই দলে আসলে তিনজন যোগ্য খেলোয়াড় সুযোগ পায় নাই। সেই তিনজন যোগ্য খেলোয়াড়কে নিয়ে একটু আমরা আলোচনা করব। এনামুল হক বিজয়, হাসান মাহমুদ এবং শেখ মেহেদী হাসান। আমি মনে করি এই মুহূর্তে এই 2025 সালের জানুয়ারি মাসে বসে আপনি যদি কোনো টুর্নামেন্টের জন্য দল ঠিক করেন, ওয়ানডে টুর্নামেন্টের জন্য, তাহলে এই তিনজনকে আপনাকে অবশ্যই রাখতে হবে। এবং সেটা যদি হয় একটা গ্লোবাল টুর্নামেন্ট, তাহলে এই তিনজনকে অবশ্যই রাখতে হবে। কেন রাখতে হবে সেটা একটু বলে, এবং সেই সঙ্গে বলবো ঠিক কাদের জায়গায় এদেরকে নেওয়া যেত এবং নেওয়া উচিত ছিল। প্রথমত গতকাল থেকে আসলে হেডিং দখল করে রাখছে লিটন, ফলে আমরা খুব বেশি কথা বলার সুযোগ পাচ্ছি না অ্যাকচুয়ালি টিম নিয়ে। যেসব অবাঞ্ছিত বিষয়টি এসে এর ভিতরে পড়ছে, তাতে আমরা প্রকৃত আলোচনাটা করতে পারতেছি না। লিটন যে ওয়ানডে দলে আসলেই জায়গা ডিজার্ভ করে না, এই আলোচনাটাও তীব্রভাবে করা যাচ্ছে না। তো সেই জায়গাটায় আমরা একটু আলোচনা করি যে যে ছেলেটা আমাদের ব্যাকআপ কিপার হিসাবে গেল, ইমন হোসেন পারভেজ, ও কি আসলে লিটনের বদলে বেস্ট ব্যাকআপ কিপার ছিল? সেই জায়গাটা আমরা একটু আলোচনা করি। দেখেন, প্রথম কথা হচ্ছে যে লিটন ব্যাকআপ কিপার হিসেবে আলোচনায় আসার কোনো সুযোগ নাই। আমাদের সেরা দুই ওপেনার এই মুহূর্তে তানজিদ তামিম আর সৌম্য সরকার, ফলে তারা খেলবে। সৌম্য সরকার আশা করা যায় এর মধ্যে ইঞ্জুরি পুরোপুরি কাটায় উঠবে, সে ওয়ানডেতে দারুণ ছন্দে আছে। তামিমও সব ফরম্যাটে ভালো ছন্দে আছে। ফলে সৌম্য তামিমকে নাড়ানোর কথা কেউ ভাবতেছে না, এবং লিপু ভাইও প্রেস কনফারেন্সে বলে দিচ্ছেন যে একাদশে সৌম্য তামিম থাকবে। ফলে এটা নিয়ে কোনো আলোচনা নাই। সুযোগ পাইছে ইমন হোসেন পারভেজ। প্রথমে একটু ইমন হোসেন পারভেজের নেওয়ার বিপদটা বলি। দেখেন, তানজিদ তামিম ঠিক এরকম একটা ভূমিকা 2023 বিশ্বকাপ খেলতে গেছিল। তখন প্ল্যান ছিল যে তামিম ইকবাল খেলবে, কিন্তু তামিম ইকবাল শেষ মুহূর্তে নাটকীয়তায় দলে যায় নাই। পরে তানজিদ তামিমকে বিশ্বকাপেই শুরু করতে হয়েছে। একদম বিশ্বকাপের মতো মঞ্চ, যেখানে সারা পৃথিবীর চোখ থাকে, এবং খেলা যখন ইন্ডিয়া বা পাকিস্তানে হয় তখন গ্যালারি ভর্তি দর্শক থাকে, এই প্রেশারের মধ্যে এই ছেলেটা শুরু হয়েছে। এই যে আজকে 1.5 বছর পরে এসে তানজিদ তামিম ব্যাটে রান পাচ্ছে, পায়ের তলায় মাটি পাচ্ছে। এই যে 1.5 বছর ওর জীবন থেকে চলে গেছে, এটার জন্য দায় ওইটা। ওই যে 2023 বিশ্বকাপ, 2023 বিশ্বকাপে যদি আপনি তানজিদ তামিমকে ফোর্স করে বাংলাদেশ দলের মূল ওপেনার না বানাতেন, তাহলে আজকে তানজিদ তামিম অলরেডি এস্টাবলিশ তারকা থাকতো। মানে এই 1.5 বছর তাকে কষ্ট করতে হতো না। দেখা যেত 2023 বিশ্বকাপের পরপরই সে রেসপন্সিবিলিটি নিয়ে ব্যাট করা শুরু করছে। এই কাজটা কে কিভাবে করে আপনারা ইন্ডিয়া বা অস্ট্রেলিয়ার কাঠামো দেখলে বুঝতে পারবেন যে ইন্ডিয়া কি করে। অভিষেক বর্মা এখন যে ফর্মে আছে, অভিষেক বর্মারে অনায়াসে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলায় দিতে পারে, বা বড় দলের এগেনস্টে ওয়ানডে খেলায় দিতে পারে, কিন্তু তারা তো তা করে না। তারা কি করে? ছোট ছোট দলের বিপক্ষে ছোট ছোট সিরিজে অভিষেক বর্মারে খেলাচ্ছে, দুর্দান্ত রান পাচ্ছে। ওদের টার্গেট হচ্ছে নেক্সট স্টেজে ওরা বড় দলের সঙ্গে সিরিজ খেলাবে। বড় দলের সঙ্গে সিরিজ খেলে যখন ও যথেষ্ট এক্সপোজার পাবে, তখন হচ্ছে ওকে বড় টুর্নামেন্টে পাঠাবে। এইটা পলিসি হওয়া উচিত যখন আপনার হাতে ভালো রিসোর্স থাকে। তো এখন এই মুহূর্তে আমি বলবো যে আমাদের হাতে মোটামুটি ভালো একটা রিসোর্স আছে। সেই জায়গায় আমাদেরও সেই পলিসি নেওয়া উচিত যে তানজিদ তামিম কেস যেন আরেকটা না ঘটে। ইমনের ধরেন খুব পটেনশিয়াল আছে, খুব পটেনশিয়াল আছে, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাসও করি যে পটেনশিয়াল আছে, বাট স্টিল হি ইজ অন অ্যান্ড অফ। এখনও পর্যন্ত ওয়ানডেতে অভিষেকই হয় নাই, মানে সর্বোচ্চ পর্যায়ে কোনো এক্সপোজার পায় নাই। এরকম অবস্থায় ধরা যাক উপরালা না করুক, সৌম্যর ইঞ্জুরিটা বেড়ে গেল, বা তানজিদ তামিম কোনো কারণে খেলতে পারলো না, তখন কিন্তু ইমনকে মাঠে নেমে যেতে হবে। এবং মাঠে নেমে ওই একই জিনিস, ব্যাপটিজম উইথ ফায়ার, মানে একদম আগুন দিয়ে অভিষেক, ওই জিনিসটা সামলাইতে হবে। সামলাতে গিয়ে দুটো জিনিস ঘটতে পারে, বিরল কিছু ক্ষেত্রে এই জায়গা থেকেই সে ক্লিক করে বড় হয়ে যেতে পারে। তবে বেশিরভাগ সম্ভাবনা হচ্ছে যে সেও তানজিদ তামিমের মতো 1-2 বছরের জন্য হারায় যেতে পারে। তো এটা ইমনের জন্য ক্ষতিকর হলো। ইমনকে না নেওয়ার আরও একটা কারণ ছিল, সেটা হচ্ছে যে আমাদের লিটন দাস হচ্ছে উইকেট কিপার ব্যাটসম্যান, এবং লিটন দাস এখন দলের ওয়ান অফ দি বেস্ট উইকেট কিপার। ফলে
ইমনকে ওই রোলটা ভেবেও আসলে ড্রপ করা উচিত ছিল। আমাদের খোঁজা উচিত ছিল যে উইকেট কিপার ওপেনারদের মধ্যে কে কে ফর্মে আছে, সেই ফর্মটা আমরা কিভাবে বিবেচনা করব। আমাদের কাছে এখন মাপকাঠি হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ, পরে একেবারে রিসেন্ট ফর্মটা পরে আলোচনা করি। আপাতত তো যেহেতু আমরা সর্বশেষ ওয়ানডে টুর্নামেন্ট খেলছি ঢাকা প্রিমিয়ার লিগ 23-24 সিজন, ওইটা দিয়ে আমাদের মাপতে হবে যে কোন কোন ব্যাটসম্যান কি অবস্থায় আছে। তো আমরা যদি ঢাকা প্রিমিয়ার লিগের দিকে তাকাই, ঢাকা প্রিমিয়ার লিগের টপ 5 যে ব্যাটসম্যান, এর ভিতরে শুধু 1 নম্বরে থাকা অঙ্কন বাদে বাকি 4 জনই ওপেনার। এটা আমাদের জন্য খুব সুখবর এবং লিপু ভাইদের জন্য খুব দুশ্চিন্তার খবর। তার মানে ওই একটা ব্যাকআপ কিপারের অপশনের জন্য লিপু ভাইকে অ্যাকচুয়ালি 5টা খেলোয়াড় বিবেচনা করতে হয়েছে। লিটনকেও তার আলোচনা টেবিলে রাখতে হয়েছে। সেক্ষেত্রে বিকল্প কে কে হিসাবে আলোচনা হয়েছে লিটন, ইমন, সাইফ, জাকির, বিজয়। এখন এর ভিতরে ব্যাপারটা হচ্ছে প্রথমে আসতে পারত লিটন আর ইমনরে আমরা আলোচনার খাতিরে বাদ দিচ্ছি, আর আমি ব্যক্তিগতভাবে টিম করতেছি, ধরে নেন এখন ধরে নেন লিউ চেয়ারে আমার বসায় দেওয়া হয়েছে, সেক্ষেত্রে তো আমি ইমনরে নিচ্ছি না, কারণ ইমনরে ওই নার্ভ সিচুয়েশন আমি ফেলতে চাই না, ওই ফায়ারের মধ্যে ফেলতে চাই না। ইমন বাদ, লিটন তো আগেই বাদ আউট অফ ফর্মের কারণে। তখন কম্পিটিটর থাকে হচ্ছে জাকির, বিজয় আর সাইফ। এখন জাকির, বিজয়, সাইফের মধ্যে সাইফরে নিতে পারলে ভালো হতো, কারণ সাইফ দুর্দান্ত ফর্মে আছে। এক তো ঢাকা প্রিমিয়ার লিগে ভালো ফর্মে ছিল, তারপরে এনসিএল টি20 ভালো খেলছে, বিপিএলও দুর্দান্ত খেলতেছে, ফলে সাইফকে নেওয়া যেতে পারত। কিন্তু ওই যে আমি শুরুতেই বলছি যে আপনার ব্যাকআপটা যাকে নিতে হবে তাকে লিটনের লাইক টু লাইক হতে হবে, কারণ লিটন শুধু ওপেনার না, লিটন দলের অন্যতম সেরা কিপারও। ফলে লিটনের মতো লাইক টু লাইক খুঁজতে হবে। কেন খুঁজতে হবে? আপনার ওয়ানডে দলে কিপিং করবে মুশফিক, এটা তো সবাই জানি আমরা, কিন্তু মুশকিল হচ্ছে মুশফিক ইঞ্জুরি প্রন, মুশফিকের ইঞ্জুরি হয়ে যেতে পারে। যেমন বিপিএলে গত কয়েকটা ম্যাচ, গত বোধহয় 2টো ম্যাচ সে কিপিং করতে পারে নাই, শান্তকে কিপিং করতে হয়েছে। জাতীয় দলের অবস্থাটা অত খারাপ না, জাতীয় দলে একটা ব্যাকআপ কিপার এমনিতেই আছে, জাকের আলী অনেক আছে, কিন্তু উইথ ডিউ রেসপেক্ট অনেকের কিপিং খুব খারাপ, মানে একেবারেই আপ টু দ্য মার্ক না। মানে আমাদের কিপিংটাকে আমরা যে লেভেলে এখন নিয়ে গেছি, মুশফিক, লিটন, সোহান, আকবর, এরা যে মানের কিপিং করে, সেখানে জাকের আলী ঠিক টপ লেভেল কিপার না। জাকের আলীকে আমি বলি স্টপার, মানে আপনি ওই যেটা ধরেন রিয়াদ পারে বা ইমরুল কায়েস পারে, যে কিপার অসুস্থ উইকেটের পিছনে দাঁড়ায় বল স্টপ করা, নট এইটা মানে স্টপার। তো এইটা দিয়ে তো আপনি একটা ওয়ানডে টুর্নামেন্ট খেলতে যাইতে পারেন না। আপনাকে লাগবে এইটা, যে জেনুইন কিপার একদম কিপিং করবে। সেই জেনুইন কিপার তো আপনার দলে মুশফিক ছাড়া কেউ নাই। তাহলে অলরেডি মুশফিক ইঞ্জুরিতে ভুগতেছে, আমরা আশঙ্কা করতেই পারি যে মুশফিকের ওই আঙ্গুলে যদি আরেকবার লাগে মুশফিক এখানেও কিপিং করতে পারবে না, শুধু ব্যাটসম্যান হিসেবে খেলবে। সেক্ষেত্রে আপনি কাকে করবেন? জাকেরকে দিয়ে আপ টু দ্য মার্ক কাজ হবে না। তার মানে আপনার ব্যাকআপ ওপেনার যে পজিশনটা নেওয়ার ছিল, ওখানে আপনার আসলে একটা ব্যাকআপ কিপার ওপেনার নেওয়া দরকার ছিল। বিলাসিতা করার সুযোগ আমাদের আছে, কারণ এই যে 4 জনের নাম বললাম যারা আমাদের এবার প্রিমিয়ার লিগের সর্বোচ্চ রান স্কোরার ছিল, তার মধ্যে 4 এবং 5 নাম্বারে আমাদের 2জন ওপেনার কিপার। 1 নাম্বার হচ্ছে জাকির হাসান, 2 নাম্বার হচ্ছে বিজয়। এই 2জনরে আমি রাখতাম মূল হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াইয়ে। যখন আমরা শিওর হতাম যে লিটনের দলে নিচ্ছি না, তখন ইমন, পারভেজ, সাইফ এরা সবাই আলোচনা থেকে বাদ। আলোচনায় আনতাম আমি মূলত জাকির এবং বিজয়কে। এবার আসেন জাকির আর বিজয়ের মধ্যে কাকে রাখবো? জাকির আর বিজয়ের মধ্যে আমরা রাখবো বিজয়কে। 2টো কারণ। এক হচ্ছে স্ট্যাটিস্টিক্স বিজয়কে সাপোর্ট করে। বিজয় 5 নম্বরে আপনি দেখতেছেন প্রিমিয়ার লিগের তালিকায়, কিন্তু 5 নম্বরে সে ছিল টপে যে 4 জন ছিল তাদের থেকে 3 ম্যাচ করে কম খেলে, মানে সে 3 ম্যাচ কম খেলার সুযোগ পাইছে, কিন্তু স্কোরে সে 5 নম্বরে চলে গেছে। সেটা অ্যাভারেজ দেখলে আপনি বুঝতে পারবেন সে 70+ অ্যাভারেজে রান করছে, যেখানে তার বাকি কম্পিটিটরদের মধ্যে জাকির হোসেন ছাড়া সবাই 40-এর কাছাকাছি অ্যাভারেজে ব্যাট করছে। মানে বাকিদের চেয়ে সে অলমোস্ট 30 রান করে ইনিংস প্রতি বেশি করছে। যদিও অ্যাভারেজ মানেই ইনিংস প্রতি বেশি করছে তা না, নট আউট থাকার ব্যাপার আছে, কিন্তু আমরা তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে বিজয় বাকিদের চেয়ে অলমোস্ট 30 রান করে আগায় আছে। সেক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স তাকে সাপোর্ট করতেছে, এবং ইনফর্মনেসটাও আপনি দেখতে পাচ্ছেন যে সে বিপিএলে ভালো করতেছে। যদি স্ট্রাইক রেট নিয়ে আমার সমালোচনা আছে, আমার না আপনাদের সমাজেরই সমালোচনা আছে, কিন্তু ওয়ানডে স্ট্রাইক রেট 120, 130 যথেষ্ট। তাহলে বিজয় ইনফর্ম, এবং শুধু ইনফর্ম না, বিজয় কনসিস্টেন্টলি ইনফর্ম। গত 4-5 বছর ধরে ঢাকা প্রিমিয়ার লিগে সবসময় সে টপ 5-এর মধ্যে থাকতেছে। তাহলে তার তো রিওয়ার্ড পাইতে হবে। বিজয়ের মধ্যে যে কবে জাতীয় দলে ডাক পাইছে, সর্বোচ্চ 2টা ম্যাচ টানা খেলছে।
তারপরে আবার ড্রপ হয়ে গেছে। এটা কোনো ভালো কাজ না। বিজয়কে আমি মনে করি প্লেস দেওয়া উচিত যদি থাকে। যেমন এখন তামিম আর সৌম্য ওপেন করবে, এখানে তো প্লেস নাই। যখন প্লেস আসবে তখন তাকে 5-6 ম্যাচ টানা খেলাইতে হবে। এখন কথা হচ্ছে জাকিরকে তাহলে বাদ দিচ্ছি কেন? ওই যে ইমন পারভেজের বেলায় যে যুক্তি দিচ্ছে সেই একই যুক্তি জাকিরের ক্ষেত্রে প্রযোজ্য, যে তানজিদ তামিম হয়ে যেতে পারে। মানে জাকিরকে আমরা যখন ব্যাকআপ ওপেনার হিসেবে নিব তখন তো আমাদের মাথায় রাখতে হবে যে তার মাঠে নামতে হতে পারে, কিপিং করতে হতে পারে, ব্যাটিং শুরু করতে হতে পারে। তাহলে সেও তো মাত্র 2-3টা ওয়ানডে খেলছে না, কয়টা ওয়ানডে খেলছে এবং একদমই ভালো করতে পারে নাই, ফলে তারও এক্সপোজার নেই। তাকেও আপনি টপ লেভেলে এত বড় টুর্নামেন্টে ব্যাকআপ কিপার রাখতে পারেন না, ব্যাকআপ ওপেনার রাখতে পারেন না। সেক্ষেত্রে একমাত্র আমাদের এক্সপেরিয়েন্স, স্ট্যাটিস্টিক্স, ইনফর্ম এবং কিপিং অ্যাবিলিটি, এইগুলা মিলায় একমাত্র অপশন থাকে বিজয়। আমরা সেক্ষেত্রে বিজয়ের প্রতি অবিচার করতেছি, সেই অবিচার অনেক দিন ধরে চলতেছে। আমি মনে করি টেস্টেও তাকে অনতিবিলম্বে জয়ের জায়গায় দলে নেওয়া উচিত এবং রেগুলার 11-এ রাখা উচিত। একই সঙ্গে ওয়ানডেতে তাকে ব্যাকআপ ওপেনার কিপার হিসাবে দলে রাখা উচিত, প্রয়োজন হলে সে যাতে সার্ভিসটা দিতে পারে। আর যেহেতু সেই এক্সপিরিয়েন্স গাই, ফলে সে অনেক কিছু অফার করতে পারবে। আর একটা জিনিস বিজয় দলে থাকলে যেটা বড় উপকার হবে সেটা হচ্ছে, যদিও 11-এ থাকে, ও তো থাকবে উইকেটের পেছনে। এখন বিজয় তো আমাদের ঘরোয়া ক্রিকেটের দীর্ঘকালের ক্যাপ্টেন, সব জায়গায় সব ধরনের দলে ক্যাপ্টেন্সি করে, সে এজ লেভেল থেকে ক্যাপ্টেন্সি করে। একটা ক্যাপ্টেন, কিপার, ওপেনার যখন আপনার মাঠে থাকবে তখন এটা মূল ক্যাপ্টেনের জন্য কাজটা খুব সহজ হয়ে যায়। অ্যাজ আমাদের শান্ত নিজে অতটা প্রেশার নিতে পারতেছে না, আর সে যদি দেখে বিজয় ভাইয়ের মতো একটা এক্সপিরিয়েন্সড ক্যাপ্টেন এবং কিপার আমার মাঠে আছে, সে কিন্তু আলোচনা করার জন্য একটা বাড়তি লোক পায়। সবচেয়ে বড় কথা, উইকেট কিপার কিন্তু সবসময় ক্যাপ্টেন। এটা কেমন? সেটা হচ্ছে মাঠে ক্যাপ্টেন যেই থাক, ধোনি থাক, পন্টিং থাক, কিপার যে থাকে, ফিল্ড প্লেসমেন্টে সে একটা বড় ভূমিকা রাখে। বোলারের লেন্থ, লাইন এটা ঠিক করে দেওয়ার ক্ষেত্রে কিপারের একটা বড় রোল থাকে। এটা সে ইনপুট শুধু দেয় না, এটা সে সরাসরি ডিটেক্ট করে। কারণ হচ্ছে কি, এক্ষেত্রে তার টাইম থাকে না যে বারবার ক্যাপ্টেনরে এটা জানাবে। ক্যাপ্টেনের অথরিটিটা সাধারণত কিপারের দিয়ে রাখে, যে স্পেশালি বোলারদের লাইন লেন্থটা ঠিক রাখা, যে কোন লাইনে কোন ডেলিভারিটা করবে। আর একটা ব্যাপার হচ্ছে ফিল্ড প্লেসমেন্টে কিছু স্পেশাল পজিশন যেটা কিপারের আওতার মধ্যে পড়ে, সেই জায়গাগুলো কিপার এমনিতেই করে। তো ওখানে যদি বিজয়ের মতো একটা এক্সপিরিয়েন্স গাই থাকে, দলের উপকার হবে। ফলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমার এই দলে ফার্স্ট মিসিং হচ্ছে এনামূলক বিজয়, এবং তার থাকা উচিত ছিল ইমন পারভেজের জায়গায়। গেল একটা। এবার আসেন আমার 2 নম্বর মিসিং, হাসান মাহমুদ। হাসান মাহমুদ এই বিপিএলে খারাপ করতেছে, ফলে আপনারা যদি বিপিএল এর পারফরমেন্স দিয়ে হাসান মাহমুদরে বিচার করতে বসেন, তাইলে আমি মনে করবো যে আপনারা খুব হাস্যকর কাজ করতেছেন। অ্যাটলিস্ট লিপু ভাই, হান্নান ভাই যে টিম, তারা এরকম হাস্যকর কিছু করে নাই বলেই আমার বিশ্বাস। তারা যেটা করছেন, মুস্তাফিজের নামের দিকে গেছেন। মুস্তাফিজ নামের জোরেই আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে চান্স পাইছে। আপনি যদি আমাকে বলেন যে লিটনকে আমরা যে কারণে বাদ দিলাম, সেটা হচ্ছে লিটন গত 1-1.5 বছর শর্টার ফরম্যাটে কিছু করতে পারতেছে না, স্পেশালি ওয়ানডেতে। ঠিক একই যুক্তি যখন আমরা মুস্তাফিজের ব্যাপারে বোর্ডে তুলব, কেন মুস্তাফিজ দলে থাকবে? মুস্তাফিজ গত 1-1.5 বছরে ওয়ানডেতে কি করছে, এবং সেটা যদি আরো রূঢ়ভাবে কোশ্চেন করি, যে সেই 2015-16 সালের পর থেকে ফ্ল্যাট উইকেটে মুস্তাফিজ কি করছে, জেনুইন স্পোর্টিং উইকেটে মুস্তাফিজ কি করছে? কিচ্ছু না, কিচ্ছু না। মুস্তাফিজের ব্যাপারে দেব চৌধুরীর একটা কথা মনে পড়ে, এটা ফান করে বলে। দেব আমার খুব প্রিয় ছোট ভাই। দেব কিন্তু বহু আগে বলে রাখছে যে মুস্তাফিজ নেভার কামিং ব্যাক। কিন্তু এই জায়গাটায় আমার একটা ফুটনোট আছে, যে যদি আপনার উইকেট টার্নিং এবং লো বাউন্সের হয়, তাহলে মুস্তাফিজ তার সেরাটা দিবে, যেটা আমরা কদিন আগে ওয়েস্ট ইন্ডিজে দেখছি। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি কোনোভাবেই লো বাউন্স বা টার্ন অফার করবে না চ্যাম্পিয়ন্স ট্রফির উইকেটে। ফলে এখানে মুস্তাফিজ অপচয় ছাড়া কিচ্ছু না। মুস্তাফিজকে যদি আপনি খেলান, এক গাদা রান অর্জন করার জন্য প্রস্তুত থাকবেন, আর স্বাভাবিকভাবে ম্যানেজমেন্ট তারা খেলাইতে চাইবে না। আসলে সেই 11-এ চান্স পাবেন না, কিন্তু 11-এ তো দরকার হতে পারে। তাকেও আমি ভাবতেছি ব্যাকআপ পেসার, উপরালা না করুক, এই নাহিদ রানা, এই তানজিম সাকিব, সব স্পিড স্টার, এরা তো কোনোভাবে ইনজুরিতে পড়তে পারে, বা ওদের বিশ্রাম দেওয়ার প্রয়োজন হতে পারে। কোনো একটা ম্যাচ দেখে ফিজিওর মনে হতে পারে যে একটু সতর্ক থাকা দরকার, এই ম্যাচে তার মুভমেন্ট দেখে মনে হয়েছে একটা ম্যাচ বিরাম দরকার। সেই সময় আপনি কি করবেন? ফ্ল্যাট উইকেটে ওইসব দানবীয় ব্যাটসম্যানদের সামনে মুস্তাফিজ নামায় দিবেন, যে আপনার 10 ওভারে 90 থেকে 100 রান খরচ করে দিয়ে আসবে ওই উইকেটে? ওই উইকেটে তো মুস্তাফিজ 80-90 নিচে নামবেই না। তাহলে এই মুস্তাফিজকে আপনি কেন নিলেন?
মুস্তাফিজের ফর্ম তার পক্ষে কথা বলে না, স্ট্যাটিস্টিক্স তার পক্ষে কথা বলে না, কেবলমাত্র নাম নাম ছাড়া মুস্তাফিজের তো কিছু নাই। বিপরীতে আপনি হাসান মাহমুদের দিকে দেখেন, গত 2 বছর ধরে আমাদের ওয়ানডে ক্রিকেটে সেরা থার্ড পেসার হাসান মাহমুদ। কখনো কখনো সে ফ্রন্ট লাইন বোলারও, মানে নতুন বলের বোলারও, বা তানজিম সাকিব বা তাসকিন হয়তো নতুন বল করবে, নাহিদ রানা ফার্স্ট চেঞ্জে আসবে। এদের ভিতরে কেউ যদি অনুপস্থিত থাকে তাহলে নতুন বল পুরনো বল দুটোতেই বল করার যোগ্যতাওয়ালা একমাত্র বোলার এই মুহূর্তে বাংলাদেশে হাসান মাহমুদ। বারবার বলি বলে আপনাদের কাছে গুরুত্ব কমে যেতে পারে, এই মুহূর্তে পৃথিবীর অন্যতম স্মার্ট ফাস্ট বোলার, মেধাবী ফাস্ট বোলার হাসান মাহমুদ। একটা বিপিএল এর পারফরমেন্স দিয়ে আপনি বুঝে ফেললেন সে ফর্মে নাই। গত 1-1.5 বছরে সে অসাধারণ ফর্মে আছে। তার মুভমেন্ট, তার লাইন লেন্থের উপরে কারু কাজ, তার ইয়র্কার দিতে পারা, প্রয়োজনে বাড়তি পেসে বল করা, এই ক্ষমতা এখন কার আছে বাংলাদেশে? এই ক্ষমতা কার আছে? হাসান মাহমুদ যে কি করে বাইরে রেখে আমরা টিম করলাম এটা আমার মাথায় আসে না। যদি মুস্তাফিজ ফর্মেও থাকতো তাহলে আমি বলতাম যে 4 জনের ভিতরে একজনকে স্যাক্রিফাইস করতে হবে, বুকে বুকে পাথর চেপে স্যাক্রিফাইস করতে হবে। কিন্তু হাসানের মতো ট্যালেন্টেড বোলার রেখে যাওয়া যাবে না। হাসানরে আমাদের পাকিস্তানের কন্ডিশনে খুবই দরকার হবে, খুবই দরকার হবে। এটা আমরা বিরাট ভুল করে ফেলছি। বিজয়ের ক্ষেত্রে যেমন বলছি যে এটা অন্যায় হয়েছে বিজয়ের প্রতি, আর এই হাসানের ক্ষেত্রে অন্যায়টা হয়েছে দলের প্রতি। হাসান যত না ক্ষতিগ্রস্ত হলো এই চ্যাম্পিয়ন্স ট্রফি মিস করে, তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো দল। এবং দেখেন, মানে এই জিনিসটা আমি মোটামুটি কনফার্ম, বিজয়ের ব্যাপারটা আমি নিশ্চিত না যে অভাব টের পাওয়া যাবে কিনা। হাসানের অভাব টের পাওয়া যাবে ভাই, হাসানের অভাব টের পাওয়া যাবে। বিশেষ করে মুস্তাফিজ যদি একটা ম্যাচেও মাঠে নামে তাহলে হাসানের জন্য আপনারা হাই হাসান করবেন, কোনো উপায় নেই। হাসানের রেখে যাওয়াটা বিরাট ভুল হয়েছে। এবার আসি আমার 3 নম্বর আপত্তি নিয়ে, এবং এটা গুরুতর আপত্তি। এইটা আমি মনে করি দল এবং ব্যক্তি দুটোর প্রতি অন্যায় হয়েছে। এর আগেরটা বললাম বিজয়টা ব্যক্তির প্রতি অন্যায় হয়েছে, হাসানেরটা দলের প্রতি অন্যায় হয়েছে, আর এবার যার কথা বলবো তার ক্ষেত্রে দুটোই হয়েছে। দলও ক্ষতিগ্রস্ত হয়েছে তারা রেখে যাওয়ায়, এবং সে ব্যক্তিগতভাবে ডিপ্রাইভড হয়েছে। সেটা হচ্ছে শাক মেহেদী হাসান। আমরা রসিকতা করে শাক মেহেদী হাসান বলি, ওর একটা অদ্ভুত নামের বানান SSAK দিয়ে শেখ লেখে, ফলে এটা আমাদের প্রেস সার্কিটে খুব কমন ঠাট্টার বিষয়। ও নিজেও এটা জানে, ও নিজেও খুব মজা নেয় এটা নিয়ে। শেখ মেহেদী হাসানকে আমরা কোন বিবেচনায় দেশে রেখে যাচ্ছি? শেখ মেহেদী হাসান, আমি একদম দৃঢ়ভাবে বিশ্বাস করি সাকিব আল হাসানের অনুপস্থিতিতে তার সবচেয়ে কাছাকাছি যাওয়ার ক্ষমতা আছে বাংলাদেশে শেখ মেহেদী হাসানের। দেখেন, এই কথাটা লিখে রাখেন। মানে দেবব্রত তার জীবনে বহু ভুলভাল বলছে, বহু পাগলামি করছে, কিন্তু ক্রিকেটের যদি কটাও বুঝে থাকে তাহলে এটা সত্যি কথা যে সাকিব আল হাসানের সবচেয়ে কাছাকাছি যাওয়ার ক্ষমতা আছে শেখ মেহেদী হাসানের শর্টার ফরম্যাটে। কেন? কারণ হচ্ছে তার বল যেরকম দুরন্ত, সেই একই রকম তার ব্যাটে কিছু রান আছে। হ্যাঁ, আমি বিশ্বাস করি এবং এটা সত্যি যে বাংলাদেশে আগামী 2-10 বছরে সাকিবের সত্যিকারের বিকল্প আসবে না। মানে সাকিব আমাদেরকে যেরকম 15 বছর ধরে ব্যাটে বলে সার্ভিস দিয়ে গেছে, সে ব্যাটেও 1 নম্বর ছিল, বলেও 1 নম্বর ছিল, সেটা আর আসবে না। ফলে আমাদেরকে খুঁজতে হবে তার সবচেয়ে কাছাকাছি বিকল্প। সেই কাছাকাছি বিকল্পটা কে? আপনারা কাকে কাকে নিলেন? মিরাজ, রিশা, নাসুম। আমি মনে করি চোখ বুঝে ওই যে উবু 10-20 খেলতাম না, ওই সিস্টেমে এই 3 জনের যে কোনো একজনের মাথায় হাত রেখে যে তুমি দেশে থাকবা, তোমার বদলে যাবে শেখ মেহেদী হাসান, কোনো অন্যায় হতো না, কোনো ক্রিকেটীয় বিচার দরকার ছিল না। এই 3 জনের যে কারো আগে শেখ মেহেদী হাসানের নাম লিস্টে লেখা উচিত ছিল, না লেখাটা ক্রাইম হয়েছে। লিপুবার টিম সম্পর্কে ক্রাইম শব্দটা আমার বলা উচিত না, ওই আস্পর্ধা আমার দেখানো উচিত না। স্টিল আমি মনে করি এটা অন্যায় হয়েছে। এখন কথা হচ্ছে আমরা একটু জম ধরে ধরে বিবেচনা করি যে কাকে বাদ দিয়ে শেখ মেহেদী হাসানকে নেওয়া যেত। প্রথমত আমি মিরাজকে এই আলোচনার একটু বাইরে রাখতে চাই, কারণ মিরাজ ফর্মে আছে। গত বছর 2-3 ধরে বাংলাদেশের টেস্ট এবং ওয়ানডেতে সবচেয়ে রেগুলার পারফর্মার হচ্ছে মিরাজ। এবং মিরাজকে নিয়ে বোর্ডে নানা রকম পরিকল্পনা আছে, বোর্ড তাকে নানা রকম রেসপন্সিবিলিটি দিতে চায়। সবচেয়ে বড় কথা, শান্ত খুব কমফোর্ট ফিল করে মিরাজ দলে থাকলে। ফলে মিরাজকে নিয়ে আলোচনাটা না করি, যদিও আমি মনে করি মিরাজের বদলেও শেখ মেহেদীর নেওয়া যেত। ফাইন, মিরাজ ঢুকে যাক দলে। এবার আসেন রিশাদ এবং নাসুম। আমি মনে করি এই দুজনের যে কোনো একজনের অবশ্যই বসানো উচিত ছিল। প্রথমে নাসুমের কথা বলি। নাসুম হচ্ছে একদমই স্পিনারদের মুস্তাফিজ। এটা শুনতে হয়তো আপনার খারাপ লাগবে। নাসুমের জীবন সংগ্রাম নিয়ে আমি খুবই শ্রদ্ধা করি। স্টিল সে টার্নিং উইকেট এবং লো বাউন্স উইকেট না পাইলে তেমন কিছু করতে পারে না। যদিও মাঝে আরব আমিরাতে একটা ম্যাচে বেশ ভালো বল করছে, ওখানেও কিন্তু উইকেট স্লো ছিল এবং লো বাউন্সের ছিল, জেনুইন ফ্ল্যাট ট্র্যাক বা স্পোর্টিং উইকেট ছিল না।
ওরকম জেনুইন ফ্ল্যাট ট্র্যাক বা স্পোর্টিং উইকেটে আপনি নাসুমের পারফরমেন্স দেখবেন, সে যে অল্প বিস্তর ম্যাচ খেলছে খুবই বাজে, সেও ওরকম 80-90 রান লিক করে দেওয়া বোলার ওরকম উইকেটে। ফলে নাসুমকে কোনোভাবে আমি মনে করি না যে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে খুব দরকার ছিল। এখন কথা হচ্ছে যে আমাদের দলে সেক্ষেত্রে বাহাতি স্পিনার থাকে না নাসুমরে না নিলে, এই একটা খোড়া যুক্তিতে বাহাতি স্পিনার লাগবে কেন, যে সাকিবের দেশ বলে বাহাতি স্পিনার একটা থাকতেই হবে এমন কোনো কথা আছে নাকি? আপনার যা বেস্ট আছে, কয়দিন আগে গৌতম গম্ভীর একটা প্রেস কনফারেন্সে বলতেছিল পেস বোলিং অলরাউন্ডার কেন করেন, আপনার স্টকে থাকলে তো নিবেন, এখন নাই, আপনি একটা থার্ড ক্লাস পেস বোলিং অলরাউন্ডার এনে দলে ঢুকাবেন নাকি বেটার যে আছে বেস্ট পারফর্মার যে আছে তারে নিবেন? সো আমি এই যুক্তিটারে কুযুক্তি মনে করি যে দলে একটা বাহাতি স্পিনার থাকতে হবে, তাই নাসুমরে নেওয়া। আবার অনেকে একটা যুক্তি দেওয়ার চেষ্টা করেন নাসুম কিছু লং হ্যান্ডেল শট খেলতে পারে। লং হ্যান্ডেল শট খেলা আর ইনিংস খেলা এক কথা না। হ্যাঁ, নাসুম পারে একদম 19 নাম্বার ওভারে, সরি এটা তো 50 ওভারের খেলা, একদম 49 নাম্বার ওভারে গিয়ে দুটো ছক্কা মেরে দিতে পারে বা দুটো চার মেরে দিতে পারে। ওইটাতে তার জন্য তো আমি কোন রানের হিসাব করে রাখতে পারতেছি না যে ওর কাছে এত পাবো, সেইটা তো মেহেদি পারে। মেহেদি তো 25 থেকে 40-এর মধ্যে একটা স্কোর করবে, এটা তো মোটামুটি জানি আমরা। ফলে নাসুমরে না নেওয়াটাই সবচেয়ে ভালো ছিল। আমি মনে করি নাসুমের জায়গাটাই আসলে মেহেদির এন্ট্রি হওয়ার কথা ছিল। মেহেদি সবভাবেই ওই জায়গায় সবচেয়ে যোগ্য। এরপরে আসেন রিশাদ, এমনকি রিশাদরে ড্রপ করেও মেহেদিরে নেওয়া যেত। কারণ রিশাদ, যদিও আমি এই সময় যে কয়টা ক্রিকেটারের সবচেয়ে বেশি ভক্ত, মানে যাদেরকে একদম যাদের একটা করে ইন্টারভিউ নেওয়ার জন্য আমি এখন কিছু টাকা বাজিও ধরতে পারি, রিশাদ হচ্ছে তাদের মধ্যে একজন। এবং আজকের এই কথাগুলো আপনি যদি কোনো কারণে রেকর্ড করে রাখেন, 5 বছর পরে আপনি এই কথার রেকর্ড করে একটা ডিস্ক বানায় আমার কপালে ছুঁড়ে মারতে পারবেন, বলতে পারবেন যে দাদা আপনি একদিন বলছিলেন রিশাদ নেওয়া ঠিক হয় নাই, আজকে সেই রিশাদ বাংলাদেশের সেরা খেলোয়াড়। হ্যাঁ, অবশ্যই হবে। আমি আমি নিজেই তো জানি রিশাদ সেটা হবে যদি আমরা কোনো ভুলভাল না করি। কারণ রিশাদ বলে ব্যাটে বাংলাদেশের সেরা প্যাকেজ হওয়ার যোগ্যতা রাখে, কিন্তু হয় নাই ভাই। এখনো রিশাদকে ওয়ান ডের একটা বড় টুর্নামেন্ট খেলার জন্য অনেক পথ পাড়ি দিতে হবে। রিশাদ এখন ঠিক রেডিমেড কোন ফরম্যাটের জন্য? টি-20-র জন্য। তার লেন্থ, মানে যে একটু ছোট লেন্থে, বেশ ছোট লেন্থে বল করে, যেটা সে খুব দারুণ শিখে ফেলছে, এই লেন্থটা হচ্ছে এখন টি-20-র আদর্শ লেন্থ। এবং যে পেস, এই লেন্থ পেসটা হচ্ছে টি-20-র জন্য আদর্শ। ফলে তার টি-20 পারফরমেন্স নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগই নাই। এমনকি আমি রিশাদকে টেস্ট খেলানোর পক্ষে, কারণ রিশাদ যে সর্বশেষ টার্ন ডেভেলপ করছে এবং নেটে যে গুগলি করা শুরু করছে আমি দেখি নাই, আমার তো এখন আর মাঠে যাওয়া হয় না, ছোট ভাইরা যেটুক যা বললো বা টুকটাক ওর কোচদের মারফত জানি যে নেটে গুগলিটাও বেশ ঘুরতেছে রং ওয়ানটা। সঙ্গে রিশাদের ফ্লাইট খুব ডেভেলপ করছে, খুব ভালো ঝুলায় বল দিতে পারতেছে, একদম ওই যে ধারাভাষ্যকাররা বলে না, পলুব্ধ করে বের করে আনলেন, ব্যাটসম্যানে গিয়ে এলেন, ওই টাইপের ডেলিভারি করতেছে। তার মানে ওকে টেস্টে চলতে পারে, টেস্টে খেলায় দেখা যেতে পারে যে কেমন করে। কিন্তু ওয়ান ডেতে চলবে না। দেখেন একটা জিনিস আমি এই 2-3 দিনের মধ্যে কারে বলতেছিলাম যে শুধু বোলারদের পার্সপেক্টিভ যদি আপনি চিন্তা করেন, ব্যাটসম্যানরা কিন্তু এখনো কম্বাইন্ড টিমে থাকতে পারে। মানে কেউ ওয়ান ডে টেস্ট দুটোই খেলবে, কেউ ওয়ান ডে টি-20 দুটোই খেলবে, কেউ 3টাই খেলবে। কারণ তাদের যে স্কিল সেট ওটা যদি আপ টু দ্য মার্ক হয় ওটা দিয়ে 3টাই খেলা যায়। কিন্তু ভেজালটা লেগে গেছে বোলারদের এখন আসলে 3 ধরনের স্কিল সেট তৈরি হয়েছে। লাইন লেন্থ এবং পেস ভেরিয়েশন 3টা মিলে 3টা ভিন্ন ভিন্ন স্কিল সেট লাগতেছে। টেস্টে একটা, ওয়ানডেতে একটা এবং টি-20-তে একটা। এবং এইগুলা লাইন লেন্থটা, বিশেষত লেন্থ ডিফারেন্সটা এত বেশি, এটা রাতারাতি অ্যাচিভ করা যায় না। এটার জন্য প্রচুর পরিশ্রম করতে হচ্ছে। আপনি দেখবেন ওয়ার্ল্ড ওয়াইড যত স্পিনার আছে বেশিরভাগই ওয়ান ফরম্যাটেড স্পিনার, মানে একটা ফরম্যাটেই তারা খেলতেছে, আবার অন্য ফরম্যাটে যাচ্ছে, অন্য সেট আপ নিয়ে ওই দেশটা হাজির হচ্ছে, ফরম্যাট চেঞ্জ হচ্ছে। স্পিনারদের ক্ষেত্রে এটা খুব চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে লেন্থ অ্যাডজাস্ট করা এই ফরম্যাট টু ফরম্যাট। ফলে প্রত্যেক ফরম্যাটের জন্য ভিন্ন লেন্থ, ভিন্ন পেস ভেরিয়েশন নিয়ে মাঠে নামতে হচ্ছে। 3 ফরম্যাট ডমিনেট করা খুব কঠিন। রশিদ খানের মতো একটা দুটো খেলোয়াড় বাদ দিলে, দেখেন রবি অশ্বিনের মতো খেলোয়াড় একসময় টি-20 ছেড়ে দিল, যে টি-20-তে দুর্দান্ত করতেছিল। কেন ছেড়ে দিল? এবং সে কিন্তু টি-20-তে ভালো করার জন্য একটা চেষ্টা করছিল। সে ভাবতেছিল যে লেগ স্পিন করবে টি-20-তে। একটা সিজন আইপিএলে সে লেগ স্পিন করছেও, সেটা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে, কিন্তু লেগ স্পিনে ভালো করছে সে। কেন করছে? কারণ সে ভাবছে যে টি-20 যদি খেলি তাহলে ভিন্ন স্কিল সেট নিয়ে খেলতে হবে। এই যে চিন্তা, এই জায়গা থেকে রবি পরে ছেড়ে দিছে, টি-20 থেকে সরিয়ে আসছে। এবং ইন্ডিয়া দেখবেন 3টা ভিন্ন ভিন্ন সেট আপ খেলে, 3টা ফরম্যাট স্পিনার। অ্যাকচুয়ালি তো ওদের বুমরা ছাড়া 3 ফরম্যাট বোলার কে?
এখন কি কেউ আসছে? মনে হয় না। বাকি সবাই যার যার আলাদা আলাদা ফরম্যাট খেলে, এবং সেই জায়গাটা লেগ স্পিনারদের চ্যালেঞ্জটা আরও বেশি। আপনি রশিদ খান ছাড়া এই মুহূর্তে কাউকে দেখবেন না যে 3 ফরম্যাটেই খেলতেছে। এবং উইথ ডিউ রেসপেক্ট, রশিদ খান ওয়ানডেতে খুব খারাপ করে। রশিদ খান টি-20 এবং টেস্ট এখানে মানে আজকে এত টেকনিক্যাল কচকচানি করতে ভালো লাগতেছে না। টেস্ট আর টি-20 স্কিল সেট কিন্তু বেশ কাছাকাছি। সেটাতে আমি মিলায় দেখাবো একদিন যে টেস্টে কি স্কিল সেট লাগে আর টি-20তে কি স্কিল সেট লাগে। আপনি টেস্ট এবং টি-20 একই স্কিল সেট দিয়ে, প্রায় একই স্কিল সেট দিয়ে খেলে ফেলতে পারবেন। ওয়ানডে আবার ডিফারেন্ট বল গেম। এই জন্য ওয়ানডেতে দেখবেন রশিদও ভালো করে না। একই জিনিস আরো ভয়াবহ আকারে এসে পড়বে আমাদের রিশাদের ক্ষেত্রে। কারণ কি, রিশাদ ওয়ানডেতে এখনো এক্সপোজই হয় নাই সে অর্থে। মনে হয় শুধু ওই যে ইয়ের সিরিজটা খেলছিল শ্রীলঙ্কার বিপক্ষে, পরে এই ওয়ানডে সিরিজটা কি খেলছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, রিকল করতে পারতেছি না। যাই হোক, ওয়ানডে যেটুকু খেলছে সেই লেন্থটা খুঁজে পায় নাই। তাকে আসলে একটা মিড লেন্থ খুঁজে পেতে হবে প্রথমে, যে টেস্টের চেয়ে লেন্থটা একটু খাটো হবে, টি-20 চেয়ে একটু বড় হবে। একেবারে এক্সাক্ট প্রত্যেকটা ডেলিভারি তো ওখানে করবে না, ভেরিয়েশন তো করবেই, কিন্তু বেসিক লেন্থটা যেখানে সে মূল তার যেটা গুড লেন্থ হবে, ওই গুড লেন্থটা তাকে খুঁজে পাইতে হবে আগে ওয়ানডেতে। এখনো সে সেটা খুঁজে পায় নাই, ফলে সে কখনোই এই মুহূর্তে ওয়ানডের জন্য উপযুক্ত না। আর তার ব্যাটে রান আছে, সেটা মেহেদির মতো গ্যারান্টেড না। মেহেদির যেমন হচ্ছে রিশাদের ক্ষেত্রে, যেমন রিশাদ ওই শ্রীলঙ্কার বিপক্ষে একটা ইনিংস খেলছিল, সেটা এখনো আমরা চোখ বুঝলে দেখতে পাই। তারপর থেকে তো তেমন কিছু নাই তার ব্যাটে। কিন্তু মেহেদির ব্যাপারটা কি, মেহেদি রোজই আপনাকে 7-8 একটা ইনিংস দিবে, দু একদিন ফেল করবে, বেশিরভাগ ক্ষেত্রে 25-30 রান করে দিবে। ওটা ওয়ানডের স্কোরকে বেশ বড় করে ফেলবে। তাহলে আমি মোটামুটি আমার ধারণা বুঝাইতে পারছি। অনেকেই অবশ্য বলবেন যে আমি বুঝাইতে পারি নাই, বুঝাইতে পারলে তো অন্য জায়গায় থাকতাম। আমার বক্তব্যটা হচ্ছে এটা যে এনামুল হক বিজয়, শেখ মেহেদী হাসান এবং হাসান মাহমুদ, এদেরকে দেশে রেখে যাওয়াটা অন্যায় হচ্ছে। আশা করি, এখন তো আর এটা সংশোধনের খুব একটা উপায় নেই, আশা করি এইটার জন্য বাংলাদেশ দলকে খুব বেশি সাফার করতে হবে না। কারণ লিপু ভাইরা যে টিমটা করছেন, যদি ফার্স্ট ইলেভেনটা যা ভাবছেন ওইটাই রেগুলার খেলতে পারে, তাহলে খুব বিপদ হবে না। এর মধ্যে যদি ইনজুরি বা অফ ফর্মের ঝামেলা হয়, তাহলে বেশ গ্যাঞ্জাম হয়ে যাবে। আশা করি সেটা হবে না। যে টিম করা হয়েছে, এই টিমটা যেন ওখান থেকে কিছু অন্তত নিয়ে ফিরতে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফিটা নিয়ে আসার কথা এখনই ভাবতেছি না, একটু মান সম্মান নিয়ে আসুক, একটা জয় নিয়ে আসুক, তাতেই আমরা খুশি হব। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা।